সুপ্রিয় দর্শক, মাই টিভির নিয়মিত আয়োজন কেউ দেখে কেউ দেখে না আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রাকিব হাসান। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সমাজের অনিয়ম, অবিচার, দুর্নীতি সহ ঘটে যাওয়া কিংবা ঘটতে থাকা সে সকল ঘটনা যা কিনা কেউ দেখে কেউ দেখে না, কেউ বা আবার দেখেও দেখে না। রাজধানী সহ সারা দেশে উদ্বেগজনক হারে বাড়ছে করোনা এবং ডেঙ্গুর সংক্রমণ। এর প্রভাব পড়েছে হাসপাতালগুলোতেও। ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। করোনার নতুন ভ্যারিয়েন্টে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন বয়স্করা। কেন এবং কি কারণে বাড়ছে ডেঙ্গু এবং করোনার সংক্রমণ, কি ব্যবস্থা নিচ্ছেন কর্তৃপক্ষ? দর্শক, আজ আমরা এই বিষয়গুলোই তুলে ধরার চেষ্টা করব। প্রথমেই করোনার উৎপত্তি এবং নতুন ভ্যারিয়েন্ট সম্পর্কে কিছুটা ধারণা দিতে চাই আপনাদের। করোনা ভাইরাস মূলত ভাইরাসের একটি শ্রেণীকে বোঝায় যেগুলো স্তন্যপায়ী প্রাণী এবং পাখিদের আক্রান্ত করে। করোনা ভাইরাস প্রথম শনাক্ত হয় 2019 সালের 31 ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে। চীনের বাইরে করোনা ভাইরাসের প্রথম সন্ধান পাওয়া যায় থাইল্যান্ডে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2020 সালের 11 মার্চ করোনা ভাইরাসকে মহামারী ঘোষণা করে। বাংলাদেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয় 2020 সালের 8 মার্চ এবং প্রথম মৃত্যু হয় 18 মার্চ। বাংলাদেশে করোনা ভাইরাস শনাক্তের পর প্রথম 2 মাস আক্রান্তের সংখ্যা ছিল 3 অঙ্কের মধ্যে, যা বাড়তে বাড়তে জুলাই মাসে সর্বোচ্চতে পৌঁছেছিল। 2 জুলাই সর্বোচ্চ 4019 জনের মধ্যে করোনা ভাইরাস শনাক্ত হয়েছিল। ধারণা করা হয়েছিল শীতকালে এই ভাইরাসের প্রকোপ আরও বাড়বে, কিন্তু বাস্তবে এর বিপরীত অবস্থাই দেখা গিয়েছে। 2020 সালের নভেম্বর মাসে সংক্রমণের গ্রাফ কিছুটা উপরের দিকে উঠলেও ডিসেম্বর মাস থেকে সেটা দ্রুত নিচের দিকে নামতে শুরু করে। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে সংক্রমণের হার 3% নিচে নেমে এসেছিল, আর দৈনিক শনাক্তের সংখ্যা ছিল 300 জনেরও কম। 2020 সালে 6 জুন প্রকাশিত দি ইকোনমিস্ট এর একটি প্রতিবেদনে বাংলাদেশের আইসিডিডিআরবির নির্বাহী পরিচালক জন ক্লোমেন্স দাবি করেছেন যে শুধুমাত্র বাংলাদেশের রাজধানী ঢাকাতেই তখন পর্যন্ত আক্রান্ত হয়েছিল 7.5 লাখের বেশি ব্যক্তি। আইসিডিডিআরবির তথ্য অনুসারে 9 জুলাই 2020 পর্যন্ত বাংলাদেশে কোভিড-19 আক্রান্তের সংখ্যা ছিল 17,31,524 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন 15,60,006 জন। মৃত্যু হয়েছে 28,273 জনের। মৃত্যুর হার ছিল 1.63%। বিশ্বে আবারও নতুন করে মাথাচাড়া দিচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট। এবার এর পেছনে রয়েছে ওমিক্রনের একটি দ্রুত ছড়ানো সাব ভ্যারিয়েন্ট JN.1। নতুন এই ধরনটি 2023 সালের আগস্টে প্রথম যুক্তরাষ্ট্রে শনাক্ত হয় এবং পরবর্তী কয়েক মাসের মধ্যেই 120টিরও বেশি দেশে ছড়িয়ে পড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত ডিসেম্বরে একে ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট হিসেবে ঘোষণা করে। বর্তমানে JN.1 সবচেয়ে বেশি সংক্রমণ ছড়ানো কোভিড স্ট্রেইনে পরিণত হয়েছে। গবেষণায় দেখা গেছে 2024 সালের এপ্রিল মাসে পাওয়া কোভিড নমুনায় 94% এই ভ্যারিয়েন্ট ছিল। ভাইরাসটির গঠনে প্রায় 30টি জিনগত পরিবর্তন ঘটেছে, যা এটিকে আরও বেশি সংক্রামক করেছে। JN.1 ভ্যারিয়েন্ট আক্রান্তদের মধ্যে শুকনো কাশি, হালকা জ্বর, গলা ব্যথা, ক্লান্তি, স্বাদ বা গন্ধ হারানো এবং কিছু ক্ষেত্রে পেটের সমস্যার মতো উপসর্গ দেখা যাচ্ছে। করোনা প্রতিরোধের প্রধান পদক্ষেপ হচ্ছে রোগী চিহ্নিত করা। রোগী চিহ্নিত করতে হলে বিপুল পরিমাণে পরীক্ষা করতে হবে দেশের সর্বত্র। সেই পরীক্ষার ব্যবস্থা কিন্তু এখন সীমাবদ্ধ। কারণ একজনের জ্বর হলো, জ্বরে করোনার লক্ষণ রয়েছে, ডেঙ্গুর লক্ষণ রয়েছে, চিকুনগুনিয়ার লক্ষণ রয়েছে। কারণ জ্বরগুলো এখন তো জটিল পর্যায়ে এবং তার লক্ষণও বদলে গিয়েছে। তাহলে যদি করোনার টেস্ট করে দেখা যায় যে করোনা নাই, আমরা কিন্তু অন্যদিকে ভাবতে পারি। কিন্তু করোনা রয়েছে কি রয় নাই, এই ব্যাপারটা সিদ্ধান্ত নেওয়ার জন্য যদি প্রত্যন্ত অঞ্চলে বা মফস্বলে
বা মহানগরের সর্বত্র যদি পরীক্ষা ব্যবস্থা না থাকে তাহলে তো অসুবিধা। বিশেষজ্ঞদের মতে বর্তমানে টিকাগুলো বিশেষ করে mRNA, ভাইরাল ভেক্টর ও প্রোটিন সাব ইউনিট ভ্যাকসিন এই ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর সুরক্ষা দিতে পারছে। সব মিলে করোনার একটি নতুন ঢেউ তৈরি হয়েছে এবং ঢেউটি হয়েছে অমিক্রনের যে নামের যে উপধরনটা ছিল তারও আবার কয়েকটা উপধরন তৈরি হয়েছে সেগুলোর জন্য, এবং এই ঢেউটি বাধাহীনভাবে বাড়ছে। অর্থাৎ করোনা প্রতিরোধের যে কার্যক্রম সেটা কিন্তু আমরা একেবারেই করছি না। স্বাস্থ্যবিধি মানা হোক অথবা রোগীকে আলাদা করে ফেলা হোক, সেটা কিন্তু আমরা করছি না। ফলে অনিবার্যভাবে করোনা বৃদ্ধির দিকে যাচ্ছে। এই ঢেউটি কতটা তীব্র হবে অথবা হবে না সেটি হচ্ছে পর্যবেক্ষণ করার বিষয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে JN.1 এখন পর্যন্ত অতিরিক্ত জনস্বাস্থ্য ঝুঁকি তৈরি করেনি, তবে এর দ্রুত ছড়ানোর ক্ষমতা বিবেচনায় নেওয়া হলে অবহেলা করা যাবে না। চিকিৎসক ও গবেষকরা মনে করছেন এটি ঠেকাতে জনসচেতনতা, স্বাস্থ্যবিধি ও টিকাদানই হতে পারে সবচেয়ে বড় অস্ত্র। জলবায়ু পরিবর্তনের ফলে ক্রমেই বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা উপসর্গ নিয়ে রাজধানীর হাসপাতালগুলোতে ভিড় করছেন রোগী এবং এর স্বজনেরা। জানাবো সেসব কথা, তবে তার আগে নিয়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। যেমনটি বলছিলাম, ক্রমেই বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। বেশি আক্রান্ত হচ্ছেন শিশুরা, এমনকি মৃত্যুর ঘটনাও ঘটছে। কেন এবং কি কারণে ডেঙ্গুর সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, কি পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা, চলুন দেখে আসি। ডেঙ্গু জ্বর এডিস মশাবাহিত গ্রীষ্মকালীন একটি ভাইরাস রোগ। বাংলাদেশে যার উপস্থিতি ধরা পড়ে 2000 সালে। সে বছর এ রোগে মারা যায় 93 জন। বাংলাদেশে রোগটি ভয়াবহ আকার ধারণ করে 2023 সালে। সে বছর 3 লাখের বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয়, মারা যায় প্রায় 2000 রোগী। 2024 সালে ডেঙ্গুর প্রকোপ কিছুটা কম থাকলেও এবছর আবারও পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। সরকারি হিসেব অনুযায়ী জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা 8000-এর বেশি, যেখানে মারা গেছেন 34 জন। এবছর এডিস মশার ঘনত্ব বিগত সময়ের চেয়ে অনেক বেশি, ফলে ঢাকা সহ বেশ কয়েকটি জেলায় সামনের দিনগুলোতে ডেঙ্গু রোগীর সংখ্যা কয়েকগুণ বৃদ্ধি পেতে পারে বলে মনে করছেন কীটতত্ত্ববিদ অধ্যাপক ডক্টর কবিরুল বাশার। একদিকে এডিস মশার ঘনত্ব বেশি, ডেঙ্গু রোগীও বাড়ছে, অন্যদিকে বৃষ্টিপাত শুরু হয়েছে। তাপমাত্রা, আর্দ্রতা, বৃষ্টিপাত, এডিস মশার ঘনত্ব এবং ডেঙ্গু রোগীর সংখ্যা, এই কয়েকটি মিলিয়ে আমরা কম্পিউটারে ফরকাস্টিং মডেল যে তৈরি করি, সেখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এবছর কিছু কিছু জায়গাতে ডেঙ্গুর প্রকোপ বেশি হওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে ঢাকা সহ কক্সবাজার, চিটাগং, বরগুনা, বরিশাল, চাঁদপুর, ময়মনসিংহ এবং গাজীপুর, এই কয়েকটি জেলাতে এডিস মশার ঘনত্ব বেশি এবং ডেঙ্গু বেশি হওয়ার একটি সম্ভাবনা। মশা নিয়ন্ত্রণের জন্য ঔষধের প্রয়োগের পদ্ধতি নিয়ে অভিযোগ রয়েছে তার। এই গবেষক মনে করেন সমন্বিত মশক ব্যবস্থাপনায় বিজ্ঞানভিত্তিক প্রয়োগ ছাড়া এডিস মশা নিয়ন্ত্রণ সম্ভব নয়। মশা নিয়ন্ত্রণের জন্য যে ধোঁয়া দেওয়া হয়, যেটিকে ফগিং বলি আমরা, এই ফগিংটি আসলে মাঠ পর্যায়ে কোনো কার্যকরী পদ্ধতি না। আপনি জানেন যে পৃথিবীর অনেক দেশই আইন করে ফগিং বন্ধ করেছে, কারণ এটি একদিকে কার্যকরী না, পরিবেশের জন্য ঝুঁকি, পরিবেশের অন্যান্য কীটপতঙ্গ মারা যায়, সঙ্গে সঙ্গে মানুষের জন্যও স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। সমন্বিত মশক ব্যবস্থাপনার বিজ্ঞান ভিত্তিক প্রয়োগ ছাড়া আসলে এডিস মশা নিয়ন্ত্রণ হবে। রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে রয়েছে অসংখ্য খাল, নর্দমা ও ড্রেন, যা দিয়ে ময়লা পানি প্রবাহিত হয়ে আশেপাশের নদীতে গিয়ে মিশে। অনেকে মনে করতে পারেন এসব ময়লা পানি থেকে এডিস মশার উৎপত্তি হয়, কিন্তু না। পরিষ্কার স্বচ্ছ পানি টানা 3 দিনের বেশি জমে থাকলে এই মশার লার্ভা তৈরি হয়। এছাড়া এডিস মশার ডিম 1 বছর পর্যন্ত সজীব থাকে। স্বচ্ছ ও পরিষ্কার পানির ছোঁয়া পেলে এগুলো প্রাণ ফিরে পায় এবং ডেঙ্গুর বংশবিস্তার শুরু করে। এবার কেউ দেখে কেউ দেখে না টিমের গন্তব্য রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে, যেখানে করোনা রোগীদের পাশাপাশি চিকিৎসা দেয়া হচ্ছে ডেঙ্গু রোগীদেরকেও।
হাসপাতালে প্রবেশ করতেই দেখা যায় রোগীদের ভিড়। ডেঙ্গু জ্বরের উপসর্গ নিয়ে গত কয়েকদিনে অসংখ্য রোগী ভর্তি হয়েছে এই হাসপাতালটিতে। কোনো খাবার খাইতে পারে না, খালি বমি করে। রাতে 2টার সময় প্রচন্ড মাথা ব্যথা, হাত ব্যথা, ওই ঘুমে পুরো শরীরের প্রত্যেকটা জয়েন্ট ব্যথা করতেছে। মাথা ব্যথার জন্য আর হচ্ছে জ্বর মানে কমেই না, ওষুধ খাওয়াইছি কমে না, পরে ডাক্তারের কাছে আসছি, পর ডাক্তার মানে পরীক্ষা দিয়েছেন, পরীক্ষা করতে আসছি। শরীর পুরো ব্যথা করে, অসংখ্য নারী পুরুষ ও শিশু হাসপাতালের বিছানায় শুয়ে সুস্থতার প্রহর গুনছেন। 4 দিন আগে হইল গিয়ে হঠাৎ করে হাত পা শরীর ব্যথা, তারপরে ঘন্টা 2 পরে শরীরে জ্বর আসছে। প্লেটলেট কমতেছিল, শরীর দুর্বল লাগছে, মানে বারবার বাথরুম যাওয়া লাগতেছে, বমি হচ্ছে, হাত পায়ে ব্যথা। এখন আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ আছে। ডেঙ্গু হলো মশারির ভেতরে থেকে চিকিৎসা নেওয়ার পাশাপাশি এর সংক্রমণ রোধ করার উপর তাগিদ দেন ডিএনসিসি হাসপাতালের পরিচালক তানভীর আহমেদ। শরীরে বিভিন্ন জায়গায় রক্তের ছোপ ছোপ দাগ হচ্ছে, তীব্র পেট ব্যথা হচ্ছে, কন্টিনিউয়াসলি ভমিটিং হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, মাথা ঘোরাচ্ছে, কনফিউশন হচ্ছে, তখন মনে হতো ইট মে বি এ কেস অফ ডেঙ্গু শক। এবং আমাদের যদি চোখের পিছনে একটা পেন পাওয়া যায়, রেট্রো অরবিটাল পেন বলি, সেটা কিন্তু ডেঙ্গু কেস ইন্ডিকেট করে। যেখানে সেখানে স্বচ্ছ ও পরিষ্কার পানি জমে থাকা দূর করতে পারলে এডিস মশার বিস্তার রোধ ও ডেঙ্গু প্রতিরোধ অনেকটা সম্ভব বলে মনে করেন এই বিশেষজ্ঞ চিকিৎসক। ডেঙ্গু 3-তে যেটা হয় সেটা হঠাৎ করে ব্লাড প্রেশার কমে যাচ্ছে, তারপরে অজ্ঞান হয়ে যাচ্ছে, কনফিউশনে চলে যাচ্ছে, এটা কিন্তু খুবই ডেঞ্জারাস। রোগীর সাধারণত 1 থেকে 5-7 দিনটা ফাইব্রাইল ফেজ থাকে এবং 5 to 7 ডেজে গিয়ে মোর সিভিয়ার হয়ে যেতে পারে। তো এই জন্য আমাদের সাধারণত 10 দিনের মধ্যে খুব অবজারভেশনে রাখতে হবে রোগীকে। এইগুলো খুবই ইম্পর্টেন্ট। ডেঙ্গুকে আসলে অবহেলা করার মতো রোগ নয় আর, কারণ এটা খুব র্যাপিডলি এখন দেখছে ঘন ঘন শক সিনড্রোমে চলে যায়। এবার কেউ দেখে না টিমের গন্তব্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। কথা হয় হাসপাতালটির পরিচালক ডক্টর মোহাম্মদ শফিউর রহমানের সাথে। তিনি জানান, আলাদা ডেঙ্গু ইউনিট না করলেও ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা। ডেঙ্গু ব্যবস্থাপনায় বাংলাদেশের চিকিৎসা জগতে সোহরাওয়ার্দী হসপিটাল বরাবরই অনন্য ভূমিকা পালন করে থাকে। আমরাও এবার প্রস্তুত আছি ডেঙ্গু চিকিৎসা পরবর্তী করণীয় ব্যবস্থাপনা সম্পর্কে আমরা অবগত আছি। ইতিমধ্যেই সিটি কর্পোরেশনের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। ডেঙ্গু রোগী এখনও ওই পর্যায়ে আসে নাই, টু সাম এক্সটেন্ট 2-1টা রোগী আমাদের আছে। আমাদের মেডিসিন বিভাগের 8টা ইউনিট ডেঙ্গু রোগীর চিকিৎসার জন্য রেডি থাকে এবং আমাদের জরুরি বিভাগে তাৎক্ষণিকভাবে ডেঙ্গু রোগীর পরীক্ষার ব্যবস্থা থাকে এবং আউটডোরেও আমাদের ডেঙ্গু রোগীর জরুরি ডায়াগনোসিসে রোগ নির্ণয়ের ব্যবস্থা থাকে। সব মিলিয়ে সোহরাওয়ার্দী হসপিটালের প্রত্যেকটা পয়েন্টে ডেঙ্গু রোগী ডিটেকশন, তার ভর্তি, তার ম্যানেজমেন্টের ব্যবস্থা আছে। আমাদের মেডিসিনের 8টা ইউনিটে ইতিপূর্বে আমরা ডেডিকেটেড ওয়ার্ড করতাম, কিন্তু সবগুলো ওয়ার্ডকে আমরা মেডিসিন ওয়ার্ডে রূপান্তর করে দিয়েছি। ডেঙ্গু রোগীগুলোকে আমরা স্পেশাল কেয়ার দিয়ে ডাক্তার নাজমুল হাসান বাবুর নেতৃত্বে, উনি একজন মেডিসিনের সহযোগী অধ্যাপক, ওনার নেতৃত্বে আমরা ডেঙ্গু রোগীগুলো চিকিৎসা করি। পর্যাপ্ত ঔষধ সহ সব ধরনের সাপোর্ট রয়েছে জানিয়ে ডেঙ্গু থেকে বাঁচতে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি। এই যে বাড়ির চারপাশের আঙ্গিনা পরিষ্কার রাখতে হবে, ছাদ পরিষ্কার রাখতে হবে, যেখানে টায়ার ডাবের খোসার মধ্যে স্বচ্ছ পানি থাকে সেখানে ডেঙ্গুর মশা বংশ বিস্তার করে, সেই জায়গাগুলোকে আপনাকে নিশ্চিহ্ন করতে হবে যাতে ডেঙ্গু মশা বিস্তার লাভ করতে না পারে। এবং ডেঙ্গু মশা মূলত দিনের বেলায় কামায়, দিনের বেলাও যেন বাচ্চাদেরকে মশারির মধ্যে রাখা হয়। ডেঙ্গুর পর এবার দেখতে চাই করোনার কি হালচাল। বিশ্বে নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট, যার সংক্রমণের হার অনেকটাই উদ্বেগজনক বলে মত দিচ্ছেন বিশেষজ্ঞরা। জানাবো সেসব কথা, তবে তার আগে নিয়ে নিচ্ছি আরও একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত। বলছিলাম করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের কথা। নতুন এই ভ্যারিয়েন্টের গঠনে 30টি জিনগত পরিবর্তন হওয়ায় ভাইরাসটি আরও বেশি সংক্রামক হয়ে উঠেছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এটি ছড়িয়ে পড়ছে দ্রুত গতিতে। নতুন এই ভ্যারিয়েন্ট মোকাবেলায় কর্তৃপক্ষের পদক্ষেপ কি পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা, চলুন দেখে আসি। 5 বছর আগে বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নেয়া করোনা ভাইরাস আবারও ফিরেছে নতুন রূপে। নতুন করে চোখ রাঙাচ্ছে মহামারী করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট। পার্শ্ববর্তী দেশ ভারত সহ এশিয়ার বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও এরই মধ্যে শনাক্ত হয়েছে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে দেশে জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৬০০৪টি নমুনা পরীক্ষা করে ৪৫২ জনের শরীরে করোনার নতুন ভ্যারিয়েন্ট পাওয়া গেছে, যেখানে মারা গেছেন ১৯ জন। হাসপাতালগুলোতে প্রতিনিয়তই বাড়ছে রোগীর সংখ্যা। সামান্য উপসর্গ দেখা দিলেই পরীক্ষা নিরীক্ষার জন্য ভিড় করছেন সাধারণ মানুষ। ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়ে অনেক রোগী ভর্তি হয়েছেন হাসপাতালে। করোনার নতুন এই ধরনটির সংক্রমিত করার ক্ষমতা অনেক বেশি হলেও রোগের তীব্রতা কম বলে জানান চিকিৎসক এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আসলে এটা সবগুলোই ওমিক্রন ভ্যারিয়েন্টের সাব ভ্যারিয়েন্ট বা উপধরনগুলো অনেক শাখা পোশাখা, শত শত হাজার হাজার। তো বাংলাদেশে আমরা সবগুলো পাইনি। বাংলাদেশে যেটা আমরা পেয়েছি সেটাও খুব দ্রুত ছড়াচ্ছে। এটা বেশি ছড়ালেও কিন্তু করোনার অন্যান্য ধরনের চাইতে এটার মানে গুরুতর রোগীকে গুরুতর ক্ষতি করার ক্ষমতা কিন্তু বেশি না। পৃথিবীর বিশ্বের অন্যান্য দেশে কিন্তু আক্রান্তের সংখ্যাটা পাওয়া যাচ্ছে এবং যেটা বলা হচ্ছে যে এটা একটু দ্রুত ছড়িয়ে পড়ে, কিন্তু খুব বেশি আতঙ্কিত এখনই হওয়ার সময় কিন্তু আসে নাই, যেহেতু বিশ্বের অন্যান্য দেশেও কিন্তু ছড়িয়ে পড়েছে, যার জন্য আমরা আগাম সতর্কতা হিসেবে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার দিকে জোর দিচ্ছি বেশি। তবে অসাবধানতা এবং অসচেতনতায় ধরনটি যে কোনো সময় শক্তিশালী হয়ে উঠতে পারে বলে মনে করছেন তারা। যে উপসর্গ আগের মতো জ্বর থাকে না, এক্ষেত্রে দেখা যাচ্ছে যে জ্বর কাশি না থাকলেও ঘাড়ে ব্যথা, মাথা ব্যথা এই টাইপের উপসর্গ কিন্তু পাওয়া যাচ্ছে। কিছুটা উপসর্গ থাকে, ওই উপসর্গ দেখা দিলে চিকিৎসকের সাথে সাথে পরামর্শ নেওয়া উচিত। তবে আমাদের যেহেতু ভাইরাসটা সবসময় নিজেকে পরিবর্তন করে, আমাদের সবসময় নজরদারিতে থাকতে হবে এবং রোগী, তার স্বজন এবং কর্তৃপক্ষকে এ বিষয়ে অবশ্যই সজাগ থাকতে হবে। প্রয়োজনে উচ্চ ঝুঁকিপূর্ণ স্থান যেমন হাসপাতালে মাস্ক ব্যবহার এবং সাবান দিয়ে হাত ধোয়া, উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তি যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের চতুর্থ ডোজ ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেন এই বিশেষজ্ঞরা। প্রথমত আমাদের হাসপাতালগুলো এবং স্বাস্থ্যকেন্দ্রগুলোতে এই সাবান দিয়ে হাত ধোয়া এবং মাস্ক পরাটা নিশ্চিত করতে হবে, কারণ রোগ তো ছড়ায় সাধারণত এই বড় বড় হাসপাতাল যেখানে অনেক লোক যাচ্ছে। যারা হলো যে বয়স্ক ব্যক্তি আছেন তাদের ক্ষেত্রে ভ্যাকসিনটা, যারা 4 ডোজটা এখন অনেকে আছে 4 ডোজটা কিন্তু এখনও নেয়নি, অবশ্যই নিয়ে, কারণ ভ্যাকসিন যেটা প্রোটেকশন দিচ্ছে তারপরেও কিন্তু স্বাস্থ্যবিধি মানতে হবে। প্রোটেকশন দিলেও মৃত্যু ঝুঁকিটা কিন্তু থেকেই যাচ্ছে, আক্রান্ত যত বাড়বে ঝুঁকিটা তত বাড়বে। এই জন্য অবশ্যই আমাকে প্রোটেকশন নিতে হবে, স্বাস্থ্যবিধি মানতে হবে। অভিযোগ পাল্টা অভিযোগ প্রত্যাশার প্রাপ্তির মধ্য দিয়েই এগিয়ে যেতে হবে আমাদের। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো অনিয়ম, অবিচার কিংবা অসঙ্গতির চিত্র নিয়ে। আপনার আশেপাশে ঘটে যাওয়া কিংবা ঘটতে থাকা অনিয়ম আর অসঙ্গতির চিত্র জানাতে পারেন আমাদেরকে। ফোন করুন 01914112633 এই নম্বরে। চিঠি লিখতে পারেন প্রযোজক কেউ দেখে কেউ দেখে না, মাই টিভি ভবন 150/3 155 হাতিরঝিল, ঢাকা এই ঠিকানায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।